আকাশপথে ত্রাণ ফেলা শুরু করেছে ইসরায়েল। ত্রাণের আঘাতে আহত হচ্ছেন গাজাবাসীরা। মধ্য অঞ্চলে দৈনিক 10 ঘন্টা বন্ধ থাকবে হামলা। ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া। কাল মালয়েশিয়ায় বসবেন দুই দেশের প্রতিনিধিরা। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। গাজায় একদিনে আরও 71 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যার মধ্যে শুধু ত্রাণ আনতে গিয়েই প্রাণ হারিয়েছেন অন্তত 42 জন। অনাহারে মৃত্যু হয়েছে আরও 5 জনের। উপত্যকায় আকাশপথে ত্রাণ ফেলা শুরু করেছে ইসরায়েল। ত্রাণের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এই পদক্ষেপকে ব্যয়বহুল, অকার্যকর ও ক্ষয়ক্ষতির অন্যতম কারণ হিসেবে দেখছে জাতিসংঘ। বিশ্বের সবচেয়ে বেশি ক্ষুধার্ত মানুষের বাস এখন গাজায়। ইসরায়েলি ত্রাণ অবরোধের কারণে দুর্ভিক্ষের চরম মাত্রায় উপত্যকাটির 22 লাখ মানুষ। তবে সেটি মানতে নারাজ ইসরায়েল। তাদের মতে পর্যাপ্ত খাবার আছে গাজাবাসীর। কয়েক সপ্তাহ ধরে বাড়তে থাকা আন্তর্জাতিক চাপের মুখে সামনে এলো জায়নবাদীদের নতুন প্রহসন। এক বিবৃতিতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানায়, গাজায় আকাশপথে মানবিক সহায়তা দেয়া শুরু করেছে তারা। আইডিএফ বলছে, এয়ারড্রপের মাধ্যমে উপত্যকায় ময়দা, চিনি এবং প্যাকেটজাত খাবার পাঠিয়েছে তারা। তবে গাজায় মানবিক সহায়তায় ইসরায়েলি প্রচেষ্টার সমালোচনা করছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, বিমান থেকে ত্রাণ দেয়া খুবই ব্যয়বহুল, অকার্যকর। সেই সাথে এটি উপত্যকাটির বাসিন্দাদের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কারণ হতে পারে। অবিলম্বে গাজার সীমানা খুলে দিয়ে মানবিক সহায়তা প্রবাহের পথ নিশ্চিত করার আহ্বান জানায় সংস্থাটি। এর আগেও আকাশ থেকে ফেলা ত্রাণের নিচে পিষ্ট হয়ে ঘটেছে হতাহতের ঘটনা, বিধ্বস্ত হয়েছে অসংখ্য আশ্রয় তাঁবু। গেল এপ্রিলে গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, হামাসকে চাপে ফেলতেই তাদের সিদ্ধান্ত। মে মাসে মাত্র 4টি বিতরণ পয়েন্ট থেকে ত্রাণ দেয়া শুরু করে তারা, কিন্তু সেখানে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ভিড়ে হামলা চালিয়ে হাজারের বেশি মানুষকে হত্যা করে আইডিএফ। ইসরায়েলি রেডিও কান সম্প্রতি জানিয়েছে, ত্রাণ পৌঁছে যাওয়ায় প্রায় 1000 ট্রাক সহায়তা মাটিচাপা দিয়েছে আইডিএফ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এদিকে নির্লজ্জ নিধনযোগ্য থেকে খানিকটা নিস্তার মিলল গাজাবাসীর। আল মাওয়াসিয়ায় দেইর আল বালা ও গাজা সিটিতে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ। সীমান্তে 17 ঘন্টা খোলা থাকবে মানবিক করিডোর। দুমুঠো খাবারের জন্য ঠিক কতদিন অপেক্ষা করা যায়? ঠিক কতদিন খাবার চোখে না দেখলে সামান্য একবেলার ভরপেট আহারও কারো স্বপ্ন হতে পারে? উত্তরটি হয়তো গাজাবাসীর চেয়ে ভালো কেউ দিতে পারবে না। আজ প্রায় 3 মাস পর উপত্যকাটির 22 লাখ মানুষ দেখছেন পরিপূর্ণ খাবারের চেহারা। যুদ্ধ শুরুর পর 27 জুলাই দিনটি অন্যরকম কাটছে গাজাবাসীর। আন্তর্জাতিক চাপের মুখে এদিন দুটো বড় ঘোষণা দেয় ইসরায়েল। এক বিবৃতিতে আইডিএফ জানায়, আল মাওয়াসি, দেইর আল বালাহ ও গাজা সিটিতে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বন্ধ থাকবে সামরিক কার্যক্রম। পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত স্থগিত থাকবে অভিযান। সেই সাথে আজীবনের জন্য সীমান্তে 17 ঘন্টা খোলা থাকবে মানবিক করিডোর। গেল এপ্রিলে গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। সেই থেকে দুর্ভিক্ষের চরম মাত্রায় উপত্যকাটির 22 লাখ মানুষ। প্রতি 3 জন গাজাবাসীর একজন দেখছেন ক্ষুধা কত ভয়ঙ্কর হতে পারে। এ পর্যন্ত অনাহারে 127 প্রাণহানি দেখেছে গাজাবাসী। শুধু কি তাই, ত্রাণ নিতে গিয়ে গুলিতে প্রাণ গেছে 1000-এর বেশি বাসিন্দার। তাই অভিযান স্থগিত ও ঢুকছে ত্রাণ এ খবর আসার পর আর যেন অপেক্ষা করা যায় না। রাফা সীমান্ত দিয়ে ঢোকা এসব ত্রাণবাহী ট্রাক যেন জীবন সঞ্জীবনী হয়ে এসেছে লাখ লাখ গাজাবাসীর জন্য। এর আগে এক বিবৃতিতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানায়, গাজায় আকাশপথে মানবিক সহায়তা ফেলা শুরু করেছে তারা। আইডিএফ দাবি করছে, বিমান থেকে উপত্যকায় ময়দা, চিনি এবং প্যাকেটজাত খাবার পাঠিয়েছে তারা।
তবে গাজায় মানবিক সহায়তার ইসরায়েলি প্রচেষ্টার সমালোচনা করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে বিমান থেকে ত্রাণ দেয়া খুবই ব্যয়বহুল ও অকার্যকর। সেই সাথে এটি উপত্যকাটির বাসিন্দাদের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কারণ হতে পারে। এর আগেও আকাশ থেকে ফেলা ত্রাণের নিচে পিষ্ট হয়ে ঘটেছে হতাহতের ঘটনা, বিধ্বস্ত হয়েছে অসংখ্য আশ্রয় তাঁবু। ইসরায়েলি রেডিও কান সম্প্রতি জানিয়েছে ত্রাণ পৌঁছে যাওয়ায় প্রায় 1000 ট্রাক সহায়তা মাটিচাপা দিয়েছে আইডিএফ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাপের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সংসদের স্বীকৃতির দাবিতে কড়া অবস্থান নিয়েছে বিরোধী দল স্কটিশ ন্যাশনাল পার্টি। স্বীকৃতি দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে রাশিয়াও। তবে বিপরীত অবস্থান ইতালির। রাষ্ট্র প্রতিষ্ঠার আগেই স্বীকৃতি দিতে নারাজ জর্জিয়া মেলোনি। একদিকে ইসরায়েলি হামলা, অন্যদিকে ক্ষুধা আর অপুষ্টিতে মৃত্যুকূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এমন নির্মমতার মাঝেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চূড়ান্ত ঘোষণার কথা জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রো। এমন খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন বিশ্ব নেতারা। ফ্রান্সের সিদ্ধান্তের নিন্দায় সরব ইসরায়েল সহ মিত্র দেশগুলো। তবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা অনেক দেশের শীর্ষ নেতাদের ওপর চাপ বাড়ছে সাধারণ নাগরিক ও আইন প্রণেতাদের পক্ষ থেকে। এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন দেশটির 221 জন আইন প্রণেতা, যাদের মধ্যে আছেন ক্ষমতাসীন লেবার পার্টির আইন প্রণেতারাও। সংসদের স্বীকৃতির দাবিতে কড়া অবস্থান নিয়েছে বিরোধী দল স্কটিশ ন্যাশনাল পার্টি। প্রধানমন্ত্রী নিজের অবস্থান না পরিবর্তন করলে সামনের অধিবেশনে ফিলিস্তিন স্বীকৃতি বিল উত্থাপন করার কথা জানিয়েছে দলটি। সংসদে মাত্র 9টি আসন থাকলেও এমন পদক্ষেপ রাজনীতিতে বড় সাড়া ফেলবে বলে মত বিশ্লেষকদের। স্বীকৃতি দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে রাশিয়াও। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই মধ্যপ্রাচ্য সংকটের সমাধান সম্ভব বলে বিশ্বাস করে মস্কো। রাশিয়া সবসময় দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে বলে জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে কাছাকাছি সময়ের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নেই জার্মানির। এই ইস্যুতে ফ্রান্সের বিপরীত অবস্থান ইতালির। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে নন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার দাবি এখনই স্বীকৃতি দিলে হিতে বিপরীত হতে পারে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অবশেষে শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। দুই দেশের সরকার প্রধানকে বাণিজ্য চুক্তি ভণ্ডুলে ট্রাম্পের দেয়া হুঁশিয়ারির পর আলোচনায় সম্মতি জানায় তারা। সোমবার সংঘাতে শান্তিপূর্ণ সমাধান খুঁজতে মালয়েশিয়ায় বসবেন দুই দেশের প্রতিনিধিরা। এদিকে 4 দিন ধরে চলা সংঘাতে পর্যন্ত প্রাণ গেছে 33 জনের। সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি আলোচনায় বসতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। শনিবার তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমনটা দাবি করেন ট্রাম্প। পোস্টে বলা হয়, দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন তিনি। হুঁশিয়ারি দিয়েছেন সীমান্ত সংঘাত বন্ধ না হলে বাণিজ্য চুক্তি বাতিল করবেন তিনি। এরপরই মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বিবৃতি দেয় থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমহাম ওয়েচাইয়াচাই। জানানো হয়, থাইল্যান্ড শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে। তবে সেটি কার্যকরের আগে কম্বোডিয়ার কাছ থেকে হামলা বন্ধের নিশ্চয়তা চান তিনি। আর কম্বোডিয়া জানায় ট্রাম্পের প্রস্তাবে সম্মত তারা। আমি ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতি আলোচনায় সম্মত, কিন্তু সবার আগে কম্বোডিয়ার নিশ্চয়তা চাই যে তারা হামলা বন্ধ করবে, কারণ সবার আগে থাই নাগরিকদের নিরাপত্তাকে আমরা প্রাধান্য দেই। ট্রাম্প চেয়েছেন যেন দ্রুত হামলা বন্ধ হয়। ট্রাম্পের সে প্রস্তাবে আমরা রাজি। আমরা অবিলম্বে বিনা শর্তে যুদ্ধবিরতি হোক, এটাই চাই। তবে এত কিছুর পরেও থামেনি হামলা। ট্রাম্পের হুঁশিয়ারি কিংবা শান্তির এসব বুলিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চতুর্থ দিনের মতো উত্তেজনা চলছে দুদেশেই। এতে পরস্পরকে সংঘাত বাড়ানোর জন্য দুষছে দুপক্ষই। প্রেহা ভিহিয়ার হিন্দু মন্দিরের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার।
আন্তর্জাতিক আদালত 1962 সালে কম্বোডিয়াকে এই মন্দিরের অধিকার দিলেও 2008 সালে এটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করতে গেলে বাড়ে উত্তেজনা। গেল মে মাসে থাই হামলায় কম্বোডিয়ার এক সেনা নিহত হলে নতুন করে শুরু হয় উত্তেজনা। সেই থেকে থেমে থেমে চলছে বিরোধপূর্ণ অঞ্চলগুলো নিয়ে দুই দেশের মধ্যে তীব্র সংকট। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। অবশেষে আগামী 29 ও 30 জুলাই শুল্ক নিয়ে তৃতীয় দফায় আলোচনায় বসছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ওই বৈঠকে যোগ দিতে আগামীকাল সন্ধ্যায় রওনা দেবেন বাণিজ্য উপদেষ্টা, সচিব সহ সংশ্লিষ্টরা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কেনার অর্ডার দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য সচিব। 1 আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া 35% বাড়তি শুল্ক নিয়ে আলোচনার জন্য দীর্ঘদিন ধরেই বলে আসছিল বাংলাদেশ। এ নিয়ে একাধিকবার অনুরোধও করা হয় মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরকে। শেষ পর্যন্ত যা চূড়ান্ত দিনক্ষণ জানতে পেরেছে বাংলাদেশ। সচিবালয়ে বাণিজ্য সচিব বলেন, 29 ও 30 জুলাই ওয়াশিংটনে সরাসরি বৈঠক হবে। এতে যোগ দিতে সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন বাণিজ্য এবং নিরাপত্তা উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা। 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে। সচিব জানান, ট্যারিফ চুক্তির খসড়া পাওয়ার পর এ নিয়ে দফায় দফায় কাজ হয়েছে। বাংলাদেশের অবস্থান যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। এ সময় বোয়িং কোম্পানির কাছ থেকে 25টি বিমান কেনার কথা জানান তিনি। তুলে ধরেন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল, তুলাসহ বিভিন্ন পণ্য আমদানির যৌক্তিকতা। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার। এখন বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা এগুলো সরবরাহ করবে। কাজে সরবরাহতে তো ডেফিনেটলি অনেক সময় নেবে। সচিব দাবি করেন, ভিন্ন কোনো দেশ থেকে সুবিধাজনক পণ্য আমদানি করলে সেক্ষেত্রে চীন বা অন্য দেশের সাথে টানাপোড়েন তৈরির আশঙ্কা নেই। 1 নম্বর গার্মেন্টস রপ্তানিকারক দেশ চায়না, তাদের গার্মেন্টস খাতের উপরে প্রেশারটা আমাদের সবার চেয়ে বেশি পড়তেছে। তো সেই প্রেশারের কারণে সেখান থেকে কিছু প্রোডাকশন ফ্যাসিলিটি তো রিলোকেট হবে, সেটার আমরা অন্যতম হিস্সাদার হতে পারি। আমরা আরেকটা দেশ থেকে আমাদের সুবিধাজনক পণ্য আমদানি করলে সেটা চায়নার সাথে বা অন্য কোনো দেশের সাথে টানাপোড়েন তৈরি করবে, এরকম কোনো সম্ভাবনা নাই। 1 আগস্টের আগেই শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত জানা যাবে বলে আশাবাদী বাণিজ্য সচিব। যেটা ভিয়েতনাম এবং ইন্ডিয়ার উপরে হয়েছে, আমরা তার চেয়ে কম সুবিধা আশা করছি না। আমরা মনে করছি যে তার চেয়ে ভালো কিছুই হবে আমাদের জন্য। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। তীব্র তাপপ্রবাহের মধ্যে একসঙ্গে 5টি বড় দাবানলের বিরুদ্ধে লড়ছে গ্রিস। দাবানল নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে গ্রিস সরকার। পুড়ছে দ্রোসোপিজি, প্রিওনেরি এবং আজিওস স্তেফানোসে শহর। আগুনে বিদ্যুতের খুঁটি এবং তার পুড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন পুর্নোস ও মিট্রোসের কয়েকটি গ্রাম। পুড়ে গেছে বনাঞ্চল ও সম্পদ। প্রচণ্ড গরম ও তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। আহত হয়েছেন সংস্থাটির বেশ কয়েকজন কর্মী। গ্রীষ্মের শুরু থেকেই ভয়াবহ তাপপ্রবাহে নাজেহাল গ্রিস। কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়া দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।